আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে বরাবরের মতোই স্বাগতম। আমরা এর আগে আমরা যতটুকু পড়ছিলাম আমাদের প্রাসের বেসিকটা মোটামুটি আমাদের পড়া শেষ, কিন্তু কথা হচ্ছে প্রাসের বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে। যেরকম আমরা খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 4 ধরনের কনফিগারেশন পড়ছিলাম, আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়। এক্ষেত্রে আমরা প্রাস যখন পড়তে যাব ঠিক সেম টাইপ অফ সিচুয়েশন সেখানে ক্রিয়েট হয়, আর সেক্ষেত্রে চিহ্নটা কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তাহলে ম্যাথ করতে আমাদের সমস্যা হবে না। অনেক কাছে মনে হবে এগুলো তো বইতে নাই। হ্যাঁ, এগুলো বইতে নাই, বইতে চিহ্নটা দেওয়া, চিহ্নের রীতি, কোনো চিহ্নের রীতি বলে কোনো কিছুই পাবা না। কিন্তু তুমি যখন ম্যাথ করতে যাবা তখন ঠিকই দেখবা বইতে এটা ইউজ করছে, কিন্তু তুমি জানো না কীভাবে ইউজ করছে। তো আমরা তো পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু পরিপূর্ণভাবে পড়বো, যার কারণে আমাদেরকে তারই পরিপ্রেক্ষিতে আমাকে এই জিনিসগুলো আজকে আলোচনা করা লাগবে। একটু কয়েকটা সেকেন্ড ওয়েট করি, আমরা শুরু করে দিব এখন। আচ্ছা, তার আগে আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। যদি সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দিতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রাসের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে আমরা একটা সূত্র দেখি, সেটা হচ্ছে প্রথম কথা, প্রাস আমাদের হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখছিলাম এক্স অক্ষ বরাবর প্রাস সমবেগে চলে, আর সেখানে ত্বরণ শূন্য, ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে। সো আমরা জানি প্রাস কিন্তু এক্স অক্ষ বরাবর একদিকে যায় এবং এই বরাবর দিকের কোনো কিছু নাই। দিকের ব্যাপারটা আসবে, চিহ্নের ব্যাপারটা আসবে যখন সে উপরে নিচে গমন করবে, কারণ প্রাসটাকে আমি নিক্ষেপ করলে সে উপরে যায়, নিচে আসে, বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সো চিহ্ন আমাদের পরিবর্তন হবে বা চিহ্নের রীতিটা আমার লাগবে প্রাসের উলম্ব গতির জন্য। এই উলম্ব গতির ক্ষেত্রে আমরা দুইটা জিনিসের জন্য ফর্মুলা পড়ছিলাম, একটা হচ্ছে ভ্যালোসিটি বের করা, আর একটা হচ্ছে এইচ বের করা। তো আমাদের ফর্মুলা আমরা জানি v = u + at, s = ut + ½ at স্কোয়ার, সেটা দিয়ে করলাম। তবে আদিবেগটা হচ্ছে y অক্ষ বরাবর b0 sin θ0, আর y অক্ষ বরাবর আদিবেগ b0 sin θ0 হওয়ার কারণে আমরা এইভাবে দিলাম। এখন অনেকে প্রশ্ন করো, ভাই আপনি এখানে মাঝখানে প্লাস চিহ্ন কেন দিচ্ছেন? আমি সবগুলোতে প্লাস চিহ্ন দিছি, অর্থাৎ এখনও আমাদের শিওর না কোন জায়গায় প্লাস হবে কোন জায়গায় মাইনাস হবে। আমি সিচুয়েশনস দেখি বুঝে যাব কোন জায়গায় প্লাস কোন জায়গায় মাইনাস। এবার আসি এখানে আমাদের ভেক্টর কে কে আছে, কারণ আমরা জানি আমার এখানে চিহ্নটাও, যেহেতু আগে টপিকসটা পড়ছি তাহলে আমরা সংক্ষেপে বলে দিতে পারবো। যেহেতু আমাদের এখানে জাস্ট এই দুইটা ফর্মুলাই ব্যবহার করলে হবে, আর আমরা এখানে জানি অলরেডি, কি জানি ভাইয়ারা, আমরা জানি হচ্ছে আমার এখানে টোটাল 4টা ভেক্টর কাজ করে। একটা হচ্ছে ভি ওয়াই, মানে হচ্ছে
আমি ফর এক্সাম্পল আমরা চারটা সিচুয়েশনস বলি। এখানে সিচুয়েশনসটা এমন যে আমাদের কোনো একটা প্রাসকে বি নট আদিবেগে থিটা নট ডিগ্রি করে নিক্ষেপ করা হলো। প্রাসটা এখনও ঊর্ধ্বগামী, এখনও উপর দিকে উঠতেছে। এই পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে ভি, ওকে। আর কোনটা হচ্ছে আমাদের থিটা আমরা ধরে নিলাম। এখানে আমাদের এই প্রাসটাকে ভি নট আদিবেগে নিক্ষেপ করলো, আমাদের কোনটা হচ্ছে থিটা নট, এবং প্রাসটা সর্বোচ্চ বিন্দুতে উঠে আবার নিচে নামে স্টার্ট করলো। দ্যাট মিনস তার ভেলোসিটি হচ্ছে এখন এদিকে, এবং তার কোনটা হচ্ছে আমাদের থিটা। এবার আসি, আমরা এখানে বলতে পারি ভাইয়া, কি বলতে পারি সেটা হচ্ছে আমার প্রাসটাকে এদিকে আমি ভি নট আদিবেগে নিক্ষেপ করলাম, কোনটা হচ্ছে থিটা নট। সে উপরে উঠে নিচে নামতে 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 সে এখন এই পজিশন আছে, নিচের দিকে নামতেছে। এই পয়েন্টে তার ভেলোসিটি এদিকে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। এবার এটা মানে কি? এটা মানে হচ্ছে এরকম কোন একটা প্রাসকে তুমি মনে করো ছাদের উপর দাঁড়ায় আসো, বাসার টপ ফ্লোরে দাঁড়ায় আসো, ওইখান থেকে এভাবে নিচের দিকে কোনো একটা বস্তুকে থ্রো করলা। সো তুমি নিচের দিকে বস্তুটাকে যেদিকে থ্রো করলা, এই যে বি নট আদিবেগে নিক্ষেপ করলা আনুভূমিকের সাথে থিটা নট ডিগ্রি কোণে, এবং একটা সিচুয়েশনসে যাইয়া সে আমার নিচের দিকে তার ভেক্টর হচ্ছে এটা, যেটা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে আসে। ওকে, তাহলে আমরা দেখতেছি সিচুয়েশনসগুলো কেমন। এখানে সিচুয়েশন হচ্ছে প্রাসটাকে নিক্ষেপ করলাম, আমি এমন পজিশন কাউন্ট করতেছি যখন প্রাস এখন উপর দিকে উঠতেছে। এখানে হচ্ছে প্রাস উপরের দিকে উঠে নামায় স্টার্ট করতেছে, এখনো নামতেছে এই পজিশনে। আর এখানে হচ্ছে প্রাস উপরে উঠে নেমে এত নামতেছে, সে এখনো কোথায় চলে গেছে? যেখান থেকে নিক্ষেপ করলাম তার নিচে। আর এখানে হচ্ছে আমাদের প্রাসটাকে আমি উপর থেকে নিক্ষেপ করলাম নিচের দিকে, সে নিচের দিকে নামতেছে। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই এই ধরনের এক্সাম্পলগুলো কখন আসে? সিম্পল, তুমি চিন্তা করো না, মনে করো এটা তোমার বিল্ডিং, আর পাশে হচ্ছে জরিনাদের বিল্ডিং। তাহলে তুমি বুঝতেই পারতেছো ভাই, সিম্পল হিসাব। তোমার বাসা হচ্ছে এখানে, তোমার বাসা 10 তলায়, জরিনের বাসায় 5 তলায়। এখন তুমি জরিনাকে একটা ডিল মারবা, হ্যাঁ, তাহলে তুমি জরিনাকে যদি একটা ডিল মারো, এখান থেকে ডিল মারবা, জরিনা কোথায় আছে? 5 তলায়। তাহলে তুমি যখন এভাবে নিক্ষেপ করলা, এই যে এভাবে এসে জরিনের বাসায় পড়লো, তাহলে তুমি যেই তলে নিক্ষেপ করলা এখান থেকে তুমি এদিকে থ্রো করলা, সে উপর দিকে যায় নামতে 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 জরিনের হাতে যায় পড়লো। এবার জরিনা রাগের রাগান্বিত হইয়া তোমাকে একটা চিঠি লিখিল, সেই চিঠিটা একটা পাথরের ভিতর মোড়াইয়া সেটা তোমার দিকে নিক্ষেপ করিল। এবার তোমাকে যখন নিক্ষেপ করবে, জরিনা এদিক থেকে নিক্ষেপ করলো, তাহলে উপরে উঠতে 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 তোমার এখানে আসবে। তাহলে খেয়াল করো, তুমি যখন নিক্ষেপ করলা তখন যে তল থেকে নিক্ষেপ করছো তার থেকেও নিচের দিকে নেমে যাচ্ছে। আর জরিনা যখন নিক্ষেপ করলো, যে তল থেকে নিক্ষেপ করলা তার ততটুকু নিচ পর্যন্ত আর আসে নাই, এই পজিশনে থেমে গেছে। সো এভরি কাইন্ড অফ সিচুয়েশনস ক্যান বি ক্রিয়েটেড। সো যে কোনো ধরনের সিচুয়েশন যেহেতু ক্রিয়েট হইতে পারে, আমাকে সিচুয়েশনসগুলো কাউন্ট করতে হবে। সো আমরা সামনের দিকে আগাই। এবার আসবে ভাইয়া খুবই সিম্পল হয়ে আমাদের এখন আসে এখানে ভেক্টর কে কে আছে। তো আমরা শুধুমাত্র ওয়াই অক্ষের দিক চিন্তা করব। তাহলে আমাদের ভেক্টর যেটা আছে একটা হচ্ছে ভাইয়া আদিবেগ। হ্যাঁ, আদিবেগ। তো আদিবেগটা কত ভাই? আদিবেগটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, এটা হচ্ছে একটা ভেক্টর। আবার শেষ বেগ ভি ওয়াই, এটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে ভি ওয়াই একটা ভেক্টর, ভি নট সাইন থিটা নট একটা ভেক্টর। আবার উলম্ব সরণ এইচ, এটা একটা ভেক্টর। আবার আমাদের অভিকর্ষ ত্বরণ জি, এটা আমার একটা ভেক্টর। এখন আসি আমরা এগুলোর দিক বের করব, এগুলার দিক বের করব। তাহলে আমরা খেয়াল করে দেখি ভাইয়া, এখানে যদি আসি, এটা যদি বি নট হয়, এদিকে বি নট কস থিটা নট, আর উপরের দিকে হচ্ছে বি নট সাইন থিটা নট। এখানে যদি বলি ভাই আদিবেগ এটা, এদিকে বি নট কস থিটা নট, আর উপরের দিকে হচ্ছে বি নট সাইন থিটা নট। আমি যদি এখানে বলি ভাই আদিবেগ এটা, এদিকে হচ্ছে বি নট কস থিটা নট, আর উপরের দিকে হচ্ছে বি নট সাইন থিটা নট। এবার আমি যদি এখানে বলি ভাই এদিকে হচ্ছে বি নট কস থিটা নট, এবং নিচের দিকে হচ্ছে বি নট সাইন থিটা নট। কেন বুঝতেই পারতেছো? অর্থাৎ এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ব্যাগ, এটা যদি ব্যাগ হয় তার আনুভূমিক উপাংশ হচ্ছে বি এক্স, উলম্ব উপাংশ হচ্ছে আমার বি ওয়াই। এখন এটাই তো নিচের দিকে, কারণ আমরা জানি আমাদের এই যে আমাদের তার যে দুইটা লম্ব উপাংশ বের করব, ওই দুইটা লম্ব উপাংশের লব্ধি কিন্তু সে। তা আমরা তো আগেই বলছিলাম লম্ব উপাংশ দুইটা ব্যাগের দুই পাশে হয়, একটা আনুভূমিক, এটা এটার এই পাশে, আর একটা হচ্ছে উল্টা পাশে। তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, ভেক্টর আমরা এগুলো পড়াইছি। এবার আসি, তাহলে আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া সিম্পল কথা, বি নট সাইন থিটা নট কোন দিকে?
এই সিচুয়েশনে বি নট সাইন থিটা নট কোন দিকে ভাইয়া বি নট সাইন থিটা নট উপরের দিকে এখানে বি নট সাইন থিটা নট কোন দিকে ভাইয়া উপরের দিকে এখানে বি নট সাইন থিটা নট কোন দিকে ভাইয়া উপরের দিকে এখানে বি নট সাইন থিটা নট কোন দিকে ভাইয়া নিচের দিকে ওকে তাহলে বি নট সাইন থিটা নটের কারবার শেষ এবার হচ্ছে টি সময় পর সে আসে আমার এই পজিশনে এটা যদি বি হয় এদিকে আসে বি এক্স এদিকে আসে বি ওয়াই এটা যদি বি হয় এদিকে আসে বি এক্স নিচের দিকে আসে বি ওয়াই এটা যদি বি হয় এদিকে আসে বি এক্স নিচের দিকে আসে বি ওয়াই এটা যদি বি হয় এদিকে আসে বি এক্স নিচের দিকে আসে বি ওয়াই তাহলে আমি যদি প্রশ্ন করি ভাইয়া বি ওয়াই কোন দিকে উপরের দিকে বি ওয়াই কোন দিকে ভাই নিচের দিকে বি ওয়াই কোন দিকে ভাই নিচের দিকে বি ওয়াই কোন দিকে ভাই নিচের দিকে একটু বুঝছি কিনা বলো বি এক্স আর বি ওয়াই আর বি ওয়াই কতটুকু উপরে আমাদের কোনটা উপরে কোনটা নিচে এই দিকটা তোমরা বুঝছো কিনা বলো এই দিকের ব্যাপারটা তোমরা বুঝছো কিনা এখানে বি নট উপর দিয়ে কাজ করতে তার আনুভূমিক উপাংশ এদিকে উলম্ব উপাংশ এদিকে উলম্ব উপাংশের হচ্ছে আদিবেগ বি নট সাইন থিটা নট উপরের দিকে এখানেও বি নট সাইন থিটা নট উপরে এখানেও বি নট সাইন থিটা নট উপরে এখানে যেহেতু ব্যাগ নিম্নমুখী বি নট সাইন থিটা নট হচ্ছে নিচের দিকে এখানে আমার ব্যাগটা ঊর্ধ্বমুখী বি ওয়াই উপরে এখানে ব্যাগ নিম্নমুখী বি ওয়াই নিচে এখানে ব্যাগ নিম্নমুখী বি ওয়াই নিচের দিকে এখানে ব্যাগ নিম্নমুখী বি ওয়াই নিচের দিকে এটুক আমরা বুঝছি কিনা বলো এটুক আমরা বুঝছি কিনা বলো প্রত্যেকটা অংশ ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা অংশ ক্লিয়ার করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ক্লিয়ার করে করে সামনের দিকে আগাইতে হবে এটুক আমরা বুঝছি কিনা ওকে ওকে একটু রেসপন্স করতে হবে যদি বুঝে থাকি এবার দেখো অভিকর্ষজ ত্বরণ জি আমরা তো বলতে পারি অভিকর্ষজ ত্বরণ জি সব সময় নিচের দিকে যার চোখ নিচের দিকে তার নাম অভিকর্ষজ ত্বরণ ওই কারণে নিচের দিকে তাকাইলে তার ধরনটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মতো তাই না এবার আসো অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে এবার হচ্ছে এইচ মানে কি উলম্ব সরণ মানে কি লম্বালম্বিভাবে কতটুকু সরণ হলো সরণ এটা ভেক্টর রাশি তার দিক আছে দিক কোন দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে এবার দেখো আদি অবস্থান এটা শেষ অবস্থান এটা এই দুইটার মধ্যবর্তী উলম্ব সরণ চিন্তা করতে হবে তাহলে আদি সরণ এখানে শেষ সরণ এখানে এই দুইটার মধ্যবর্তী উলম্ব সরণ এটা হচ্ছে আমাদের এইচ আদি অবস্থা এখানে আছে শেষ অবস্থা এখানে আছে দুইটার মধ্যবর্তী উলম্ব সরণ এটা হচ্ছে এইচ আদি অবস্থা এখানে আছে শেষ অবস্থা এখানে আছে দুইটার মধ্যবর্তী লম্বালম্বী সরণ এটাই হচ্ছে এইচ তোমরা পরীক্ষা এইচ ধরতে ভুল করো তাহলে এইচ কোনটা বুঝো আদি অবস্থায় সে এখানে আছে শেষ অবস্থায় সে এখানে আছে দুইটার মধ্যবর্তী লম্বালম্বী সরণটা হচ্ছে আমাদের এইচ এবার প্রশ্ন হলো এইচের দিক কোন দিকে দেখো আদি এখানে শেষ এখানে আদি নিচে শেষ উপরে আদি থেকে শেষের দিকে এর মানে এখানে এইচ হচ্ছে উপরের দিকে এখানে আসো আদি এখানে শেষ এখানে আদি নিচে শেষ উপরে এর মানে এইচের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে এবার এখানে দেখো আদি এখানে শেষ নিচে তাহলে উপর থেকে নিচের দিকে তাহলে এখানে এইচের ডিরেকশন হচ্ছে নিচের দিকে আর এখানে হচ্ছে আদি উপরে শেষ নিচে দ্যাট মিনস এইচের দিকটা হচ্ছে নিচের দিকে এবার আসো একটুক আমাদের ক্লিয়ার ওকে নাও আমরা সবাই খুব ভালো করে জানি একটু ক্লিয়ার কিনা বলো ভাইয়েরা প্লিজ আমাকে বলো যে আমরা এই চারটা ডিরেকশন বুঝছি কিনা চারটা ভেক্টরের ডিরেকশন আমরা বুঝছি কিনা একটু ক্লিয়ার কিনা একটু বলো চারটার ডিরেকশন ক্লিয়ার কিনা একটু বলো চারটার ডিরেকশন ক্লিয়ার কিনা আমাকে একটু বলো চারটার ডিরেকশন ক্লিয়ার কিনা আমাকে একটু বলো আমাকে একটু জানাও যে তোমাদের এই চারটা ডিরেকশন ক্লিয়ার হয়েছে কিনা ওকে যেহেতু চারটা সিচুয়েশন ক্লিয়ার
এবার তো তোমরা নিজেরাই জানো ভাইয়া আমাদের কি করতে হবে, যে কোনো একটা দিককে পজিটিভ আর একটাকে নেগেটিভ, উপরের দিক পজিটিভ ধরলে নিচের দিক নেগেটিভ, উপরের দিক নেগেটিভ দিলে নিচের দিক পজিটিভ। আর আমরা বলছিলাম আমরা যেটা ইচ্ছে সেটাকে পজিটিভ ধরতে পারি, যেটা ইচ্ছে সেটাকে নেগেটিভ ধরতে পারি, তবে যেগুলা বেশি সংখ্যক তাদেরকে আমরা পজিটিভ ধরি সাধারণত। তা এখন দেখি এটা উপরে, এটা উপরে, এটা উপরে, খেয়াল করে দেখো এই তিনোটাই উপরে, তাহলে আমি কি করলাম, উপরের দিকটাকে পজিটিভ ধরলাম, নিচে কে জি, এর মানে নিচের দিকে যে জি আছে জি বাদে আর বাকি সবাই পজিটিভ, তাহলে আমরা শুধুমাত্র জিটাকে নেগেটিভ বানাই দিব। দেখো এই জি এর জায়গায় মাইনাস জি, জি এর জায়গায় মাইনাস জি, তাহলে ফর্মুলা হয়ে যাবে আমাদের এরকম, যেটা অলরেডি আমরা লাস্ট 2 দিন ধরে করে আসতেছি, যে আমাদের ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এইচ ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেন আমরা এখানে আসি ভাইয়া, আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে যদি আমরা তাকায় দেখি ভাইয়া ভি ওয়াই এবং জি এই দুইটা হচ্ছে নিচের দিকে, আর বাকি দুইটা কোন দিকে ভাইয়া, উপরের দিকে। এখন আপনি কোনটাকে পজিটিভ ধরবেন কোনটাকে নেগেটিভ ধরবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা। তাহলে আমাদের এখানে আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরতে পারি, যে কোনো একটাকে আমরা নেগেটিভ ধরতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া সিম্পল কথা, আমরা ধরে নিলাম যেহেতু দুইটা উপরে দুইটা নিচে, তাহলে আমরা নিচের দিকটাকে ধরো পজিটিভ ধরলাম, তাহলে নিচের দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে নেগেটিভ কে উপরের দিকে যারা আছে, উপর দিয়ে কে কে আছে বি নট সাইন থিটা নট আর এইচ, তাহলে বি নট সাইন থিটা নটের জায়গায় আমাদের বি নট সাইন থিটা নট যত জায়গায় আছে তার জায়গায় মাইনাস বি নট সাইন থিটা, এইচ যত জায়গায় আছে তার জায়গায় মাইনাস এইচ। এখানে অনলি বি নট সাইন থিটা নট আছে, এর জায়গায় আমাকে মাইনাস বি নট সাইন থিটা নট দিতে হবে। আর যত জায়গায় এইচ আছে এইচের জায়গায় মাইনাস এইচ, বি নট সাইন থিটা নটের জায়গায় মাইনাস বি নট সাইন থিটা নট। এবার এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস কমন নিলে বলা যায় না এইচ ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ারও বলা যায়, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এই সূত্রটা দেখতে এটার মতো না? গত ক্লাসে যখন এই ধরনের একটা ম্যাথ করাচ্ছিলাম তখন একজন আমাকে প্রশ্ন করছে, ভাইয়া এটা তো আমার সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট, আপনি কেন এখানকার ফর্মুলাটা বসাই দিলেন? আসলে আমি এখানকার ফর্মুলাটা বসাই নাই, আমার এখানকার ফর্মুলাটা দেখতে এটার মতো, ওই কারণে আমরা এভাবে করছিলাম। আশা করি তুমি আজকে তোমার আনসার পেয়ে গেছো। ওকে, তাহলে আমাদের এখানে এটা পাইলাম। এবার আসি এখানে, আমার নিচে কারা উপরে কারা? দেখো আমার তিনটা নিচে, কোন তিনটা নিচে ভাইয়া? ভি ওয়াই এইচ জি, এই তিনটা নিচে, বি নট সাইন থিটা নটটা উপরের দিকে। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে ভাইয়া নিচের দিকটা হচ্ছে আমার পজিটিভ। তো নিচের দিক পজিটিভ ধরলে বুঝতেই পারতেছেন কি, আমাদের নিচের দিক যেহেতু পজিটিভ, উপরে যারা আছে তারা নেগেটিভ। উপরে একজনই আছে বি নট সাইন থিটা নট, সে আমার কেমন হবে? নেগেটিভ। সো বি নট সাইন থিটা নট নেগেটিভ হলে সূত্রের মধ্যে হবে মাইনাস বি নট সাইন থিটা নট মাইনাস বি নট সাইন থিটা নট মাইনাস জি প্লাস জি হাফ জি টি স্কোয়ার। অ্যান্ড লাস্ট ওয়ান উপরের দিক, এই সবাই নিচের দিকে। আমরা নিচের দিকটা কি পজিটিভ ধরলাম, তাহলে সূত্রটা আমার এরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে বলো তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? জাস্ট আমরা সিম্পলি সিনের রীতিটা ইউজ করছি। আমাকে মাথা রাখতে হবে যে কোনো ম্যাথ তুমি করতেছো ওই ম্যাথের ক্ষেত্রে তুমি রাফে একটা কাজ করবো, কে উপরে কে নিচে দেখবা, দেন হচ্ছে তুমি যে কোনো একটা দিককে পজিটিভ ধরো, যে কোনো একটা দিককে নেগেটিভ ধরো। এখন তোমার পরীক্ষিত সবগুলো করার দরকার নেই। ফর এক্সাম্পল তুমি কোনো একটা ম্যাথে এই সূত্র করা লাগবে, এখন দেখো যে এই সূত্রে ভেক্টর কে কে আছে, এই সূত্রে ভেক্টর আছে এইচ বি নট সাইন থিটা জি। এবার তুমি চিন্তা করো এইচ বি নট সাইন থিটা জি, এই তিনটা জিনিসের মধ্যে কে উপরে কে নিচে, তার থেকে তুমি যে কোনো একটা দিকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরে নাও, অটোমেটিক হয়ে যাবে। এমন না যে যে কোনো ফর্মুলা করতে হলে পুরো চিত্র আঁকতে হবে, এমন না, যেটা ইচ্ছা আমরা এটা করবো। তানভিন সুলতানা ইস্পা, 2 নাম্বারটার নিচের দিক যদি আমরা নেগেটিভ দিই তাহলে হবে না? অবশ্যই হবে, হবে না কেন? দেখো তুমি নিচের দিক নেগেটিভ দিলে, আমরা নিচের দিকটা পজিটিভ দিয়ে আমরা এই সূত্র পাইছি, নিচের দিক নেগেটিভ উপর দিক পজিটিভ দিলে আমরা এই সূত্র পাইতাম। তো আমার কথা তুমি যে কোনো একটা দিকে পজিটিভ ধরো না কেন, মাইনাস কমন নিলে অটোমেটিক অন্য ফর্মুলাটা পেয়ে যাবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। তোমার যে দিকে ইচ্ছে ওইদিকে তুমি পজিটিভ ধরো, যে দিকে ইচ্ছে ওইদিকে তুমি নেগেটিভ ধরো। ফর এক্সাম্পল তুমি যেটাই বলছো, নিচের দিকটাকে পজিটিভ না ধরে আমি যদি উপর দিকটাকে পজিটিভ ধরতাম তখন তুমি এই ফর্মুলা পাইতা, এখানে ফর্মুলা পাইতা এটা, এখানে ফর্মুলা পাইতা এটা। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার।
এটা হচ্ছে আমরা আগে যেটা করেছিলাম ওইটার মতো। হ্যাঁ, এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে তোমাদেরকে আমি দুইটা কথা বলবো। এটা হচ্ছে আমি খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু দিয়ে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে কি, সিম্পল। তোমাকে পরীক্ষা বলা হলো ভাই কোন একটা বস্তুকে এইদিকে নিক্ষেপ করা হলো, কত বেগে? বিনট আদিবেগে নিক্ষেপ করা হলো। তাহলে বলা হলো এই বস্তুটা তো উপর দিকে উঠতেছে, বলা হলো এই উচ্চতায় যখন আসে বস্তুটা ওই মুহূর্তে তার বেগ বি ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমাদের কি বলা হলো, কোন একটা বস্তুকে বিনট আদিবেগে উপর দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটা যখন এই উচ্চতায় আসে তখন তার ভেলোসিটি কত, মানে যেমন এরকম এত আদিবেগে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, এত মিটার উচ্চতায় তার বেগ কত। তাহলে আমার সিম্পল ফর্মুলা আমরা জানি বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু উপর দিকে উঠতেছে এই ফর্মুলা তোমরা খুব ভালো করেই জানো, যেভাবে জানি বি নট দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে, তাহলে বি বের করা যায় বা প্লাস মাইনাস রুট ওভার বি নট স্কোয়ার মাইনাস 2gh। ক্যালকুলেশন করলে আনসার দুইটা পাবা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তবে মানটা সেম আসবে। ফর এক্সাম্পল প্লাস মাইনাস 3 আসলো। এখন তোমার প্রশ্ন হলো কেন ভাইয়া প্লাস মাইনাস 3? আসলে এই জিনিসটা হচ্ছে তুমি যখন বললা ভাইয়া এই বিন্দুতে ব্যাগটা কত, এই বিন্দুতে বস্তুটা কিন্তু দুইবার ছিল। কয়বার ছিল? দুইবার। কেন? কারণ এই বস্তুটা তো উপর দিকে উঠতে সর্বোচ্চ উচ্চতা উঠবে, আবার নামতে নামবে। তাহলে এই উঠার সময় সে এই বিন্দুতে ছিল, নামার সময় এই বিন্দুতে ছিল। তবে বুঝলাম কি, এই বিন্দুতে উঠার সময় ব্যাগ যা, নামার সময় ব্যাগ তা। উঠার সময় 3 মিটার পার সেকেন্ড, নামার সময়ও 3 মিটার পার সেকেন্ড, কিন্তু একটা প্লাস একটা মাইনাস আছে। এর মানে কি, এর প্লাস মাইনাসের অর্থ হচ্ছে একটা উপরে আর একটা নিচে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন একটা বস্তুকে আমরা যখন নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করব, একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তু দুইবার থাকতে পারে। কয়বার থাকতে পারে? দুইবার। এবং ওই দুইবারই কিন্তু তার বেগ সেম। একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে এদিকে উঠার সময় যদি 3 মিটার পার সেকেন্ড বেগে উঠে এই পয়েন্ট দিয়ে, তাহলে নামার সময়ও এই পয়েন্টে তার বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। একইভাবে একটা প্রাস, তুমি যদি বলো ভাইয়া এই পয়েন্টে তার ঊর্ধ্বমুখী ব্যাগটা বিওয়াইটা 3 মিটার পার সেকেন্ড, এক্স্যাক্টলি এই পয়েন্টে তার ঊর্ধ্বমুখী ব্যাগটা হচ্ছে বিওয়াই ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড। তুমি ক্যালকুলেশন করলে একটা প্লাস পাবে, একটা মাইনাস পাবা। কেন? কারণ এখানে হচ্ছে উপরের দিকে, এখানে হচ্ছে নিচের দিকে। প্লাস মানে প্লাস একটা আর একটা মাইনাস, এটাকে প্লাস ধরলে এটা মাইনাস, এটাকে মাইনাস ধরলে এটা প্লাস। তাহলে আমরা একটা কথা বলতে পারি, একই উচ্চতায় ব্যাগ সেম, এবার যদি তোমাকে বলা হয় কি বলা হয়, যখন এই উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে, টি ইকুয়ালস টু হোয়াট? একটা বস্তুকে এত বেগে নিক্ষেপ করলে এই উচ্চতায় আমাদের কোন সময়ে সে এত মিটার উচ্চতায় থাকবে। তাহলে আমার ফর্মুলা করতে পারি এইচ ইকুয়ালস টু বি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এইচ এর মান দেওয়া থাকবে, বি নট এর মান দেওয়া থাকবে, জি এর মান দেওয়া থাকবে। এখান থেকে তুমি টি এর একটা দ্বিঘাত সমীকরণ পাবা না, মানে হচ্ছে টি স্কোয়ার আছে, এর মানে কি দ্বিঘাত সমীকরণ। এখান থেকে কি পাবা? দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ যখন পাবা, আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। 9 10 পড়ে আসছো। এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস এ। এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি মানে হচ্ছে এক্স সহগ, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো এক্স এর জায়গায় এখানে টি আছে, কোনো সমস্যা নাই। তুমি ক্যালকুলেশন করার পর টি এর কয়টা মান পাবা? দুইটা মান পাবা। কেন দুইটা মান পাবা? কারণ হচ্ছে ভাই একই উচ্চতায় সে দুইবার ছিল। এবার কিন্তু দুইটা মান প্লাস মাইনাস পাবা না, সময় তো ধনাত্মক। এবার দুইটা মানই তুমি পাবা। মনে করো তুমি টি পেলে হচ্ছে 5 সেকেন্ড এবং 8 সেকেন্ড। এর মানে কি, সে 5 সেকেন্ড সময়ে একবার ছিল ওই পয়েন্টে, আবার 8 সেকেন্ড সময়ে একবার ছিল। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সে উপরে উঠার সময়ও এখানে ছিল, নামার সময় এখানে ছিল। তাহলে 5 আর 8 এর মধ্যে কোনটা উপরে উঠার সময়? কমেরটা। তাহলে যখন 5 সেকেন্ড হয় তখন এদিক দিয়ে উঠতেছে, উপরে উঠে কিছুক্ষণ পর যখন 8 সেকেন্ড হলে তখন এদিক দিয়ে নামতেছে। ওই কারণে আমরা এখান থেকে দুইটা জিনিস পাই। সেটা হচ্ছে কি,
কোনো একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে একটা নির্দিষ্ট উচ্চতায় সে আমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় তার বেগ সবসময় সমান থাকে। ওই উচ্চতায় উপরে ওঠার সময় যে বেগে উঠে, নামার সময় সে বেগে নামে, এবং 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 সময় বের করলে দুইটা সময় আসবে। এর মানে হচ্ছে উপরে ওঠার সময় একটা সময়, নিচে নামার সময় একটা সময়। আশা করি আমার কথাটা তোমাদের ক্লিয়ার। বলো এই কতটুকু কথা সবার ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু পর্যন্ত কথা সবার ক্লিয়ার কিনা? এই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো কথা ক্লিয়ার কিনা? এবার আসো তোমার একটা ম্যাথ করাই। একটা তোমাদের কনফিউশন দূর করানোর জন্য একটা ম্যাথ করাচ্ছি। ম্যাথের প্রশ্নটা দেখো, 30 মিটার উচ্চতার, এটা তপন স্যারের বইয়ের 14 নম্বর ম্যাথ 3.14, উচ্চতার কোনো স্তম্ভ হতে একটি প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। উপরের দিকে নিক্ষেপ করা হলো। বলা হলো বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। আমাদের একটা মিসকনসেপশন আছে, আমি সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা করাচ্ছি। আমি ভূমি থেকে কোনো একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করলে বস্তুটা উপরে উঠে সে এখানে এসে পড়লো। ভাইয়া সে এখান থেকে নিক্ষেপ করলাম, এখানে এসে পড়লো। এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগছে তাকে আমরা বলতেছি বিচরণকাল টি। আমরা এটা জানি। এখন যখন আমি বললাম একটা বস্তুকে মনে করে আমরা স্তম্ভ থেকে নিক্ষেপ করলাম, সাপোজ আমি এখান থেকে নিক্ষেপ করলে সে শেষ পর্যন্ত কিন্তু ভূমিতে পড়বে। তুমি 10 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে কোনো একটা বস্তুকে উপর দিয়ে নিক্ষেপ করলে সে উপরে উঠে নিচে পড়বে না? পড়বে। এখন কথা হচ্ছে বিচরণকাল কি এতটুকু? এখানে আসা পর্যন্ত বিচরণকাল নাকি নিচে পড়া পর্যন্ত? বিচরণকাল মানে কি? যতক্ষণ পর্যন্ত সে শূন্যে বিচরণ করে। কেন, তোমার কি মনে হয় এই খাম্বা থেকে তুমি কোন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলা, সে কি এই খাম্বার উচ্চতায় এসে থামে যাবে? না, সে যতক্ষণ পর্যন্ত না ভূমিতে পড়তেছে ততক্ষণ পর্যন্ত শূন্য থাকবে। দ্যাট মিনস এখান থেকে এখানে যাওয়া পর্যন্ত পুরো সময়টাই হচ্ছে তার বিচরণকাল। তুমি কি বলবো ভাইয়া বিচরণকাল t = 2b0 sin θ0 / g দিয়ে বের করা যায়? ভাইয়া এই সময়টা হচ্ছে, এই বিচরণকাল হচ্ছে ভূমি থেকে নিক্ষেপ করলাম, বস্তু ভূমিতেই পড়লো, ভূমি থেকে নিক্ষেপ করলাম, ভূমিতেই পড়লো। যেমন এখন যদি এখানে তুমি এই সূত্র অ্যাপ্লাই করো, তুমি টাইম পাবা হচ্ছে এখান থেকে এখানে আসতে এতটুকু পর্যন্ত। বাট এই বস্তুর বিচরণকাল এটা না। এই বস্তুর বিচরণকাল হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে শূন্য বিচরণ করে, মানে হচ্ছে ভূমিতে আঘাতপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত। বুঝাইতে পারছি কিনা এটা আমাকে বলো। বিচরণকালে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। বিচরণকাল মানে হচ্ছে আমাদের যতক্ষণ শূন্যে থাকে। এটা তো আমরা জেনারেল ক্রাইটেরিয়া পড়ছি। জেনারেল ক্রাইটেরিয়া তোমাকে কিচ্ছু বলে নাই, তোমাকে বিচরণকাল বের করতে বলছে, বের করছো। বাট যখন সিচুয়েশন চেঞ্জ করে দিল, এই মুহূর্তে কিন্তু বিচরণকাল এটা না। তোমার মনে করো এখান থেকে তুমি আমাদের এখান থেকে বস্তুকে নিক্ষেপ করলা, বস্তুটা মনে করো এখান থেকে নিক্ষিপ্ত হয়ে এখানে দিয়ে পড়লো। এখানে তোমার বিচরণকাল কোনটা? এই যে যতক্ষণ পর্যন্ত শূন্য ছিল এটা হচ্ছে বিচরণকাল। সো এবার কনসেপচুয়ালি তোমাকে বের করতে হবে, বাট কথা হচ্ছে আবারও বলতেছি এই টি মানে হচ্ছে যে উচ্চতা থেকে মারলাম
সেই উচ্চতায় নামতে সময়, যে উচ্চতা থেকে মারলাম সেই উচ্চতায় নামতে সময়। কিন্তু যাকে আমি বিচরণকাল বলি সে সবসময় বিচরণকাল নয়, যাকে আমি বিচরণকাল নাহি বলি সে অনেক সময় বিচরণকাল হয়। ওই কারণে বিচরণকাল কোনটা হয় সেটা একটু চিন্তা ভাবনা করে বের করতে হয়। ওই কারণে আমাদের কিছু ফর্মালিটিসের প্রয়োজন হয়, তার জন্য চিহ্নের রীতিটা জানতে হয়। আর তার জন্য তো ইউএর ক্লাস না করলেই নয়, সেটা আজকে বুঝতে পারছো। বলো একটু ক্লিয়ার কিনা? এই বিচরণকাল নিয়ে তোমাদের অনেকেই ঝামেলা পড়ে, তাদেরকে বললো এই ম্যাথ বিচরণকাল নির্ণয় করো, উমা এক একজন তো কি খুশি, পকেটের ভিতরে হাত ঢুকাইয়া হস্তখানা প্রসারিত করিয়া 2b0 sin θ0 ডিভাইড বাই জি সূত্রটা দিয়া বের করিয়া হাসিতে হাসিতে বাইর হইয়া আসে। এরপরে তার আনসারটা দেখিয়া স্যার আমাদের খুশখুশ করে কাশে। হবে না রে ভাই, জায়গা মতো বাঁশ খেয়ে যাবা। ওই কারণে বিচরণকালের আমরা ডেফিনেশন বলছিলাম যতক্ষণ পর্যন্ত বিচরণ করে। যেমন আবার আমরা এটাও বলছিলাম উত্থানকাল প্লাস পতনকাল সমান বিচরণকাল, এবং আমরা এটা বলছিলাম উত্থানকাল এবং পতনকাল সমান কখন? এই সিচুয়েশনে উঠতে যতক্ষণ নামতে ততক্ষণ সেম পথ। বাট এখানে কি উত্থানকাল আর পতনকাল সেম না, এখানে উত্থানকাল যত পতনকাল তত না। ওই কারণে আমাদের এই ম্যাথগুলা করতে গেলে অনেকের লাগে যন্ত্রণা, কিন্তু আমার কথা হচ্ছে সেই যন্ত্রণা লাগার তোমার কোনো দরকার নাই, কারণ আমরা সূত্রটা জানি। এবার আসো, তাহলে আমাকে কোন টাইমটা বের করতে হবে? আমার পুরা টাইমটাই হচ্ছে বিচরণকাল, যতক্ষণ শূন্য বিচরণ করে। এবার আসো আমরা এই প্রশ্নটা পড়ি। দেখো, তোমাকে বলা হলো 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভ হতে। তাহলে আমাদের প্রথমে আমরা এটা 30 মিটার উচ্চতার স্তম্ভ আঁকি। মনে করো এটা ভূমি, স্তম্ভ আছে, এটা হচ্ছে আমার একটা স্তম্ভ, বুঝতে পারতেছো, মানে খাম্বা, বাংলায় বললে বলা খাম্বা। এই স্তম্ভের যে হাইটটা হচ্ছে 30 মিটার, মানে একটা স্তম্ভ আছে, খাম্বা, এটা হচ্ছে আমার 30 মিটার। এবার আসো, কোন স্তম্ভ হতে একটি প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপর দিকে নিক্ষেপ করা হলো। তাহলে দেখো, যখন স্তম্ভ থেকে মারতে সেখানে কাহিনী আছে। পরীক্ষায় দেখো প্রশ্ন কোন ধরনের আসতে পারে, তোমরা ঝামেলা পড়ে এই জায়গায়। কাহিনী আছে, স্তম্ভ থেকে মারতেছি, এটা হচ্ছে আনুভূমিকের সাথে। তোমাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি বলছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি আমরা, যেহেতু আমি তো ভূমি থেকে মারতেছি না, একটা খাড়া স্তম্ভ থেকে মারতেছি, তাহলে আমি 30 ডিগ্রি উপরেও মারতে পারি, আবার 30 ডিগ্রি নিচের দিকেও নামতে পারি। সিচুয়েশনটা বুঝো, যদি তুমি 30 ডিগ্রি উপর দিকে মারো তখন তার পথটা হবে দেখতে এরকম, আর যদি তুমি 30 ডিগ্রি নিচের দিকে মারো তখন তার পথটা হবে এরকম। সো দুইটা ভিন্ন কথা নয়, প্রশ্নের মধ্যে উল্লেখ করতে হয় আসলে কোনটাই আমার ঘটে, সেই ঘটনাটা আমাকে ঘটাইতে হয়। তাহলে দেখো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোনো উপরের দিকে নিক্ষেপ করছি, এর মানে দিস ইজ মাই আনুভূমিক, তার সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করলাম। কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। চিত্র আঁকাটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, কারণ না হয় তুমি বুঝতে পারবে না সিচুয়েশনটা। এবার আসো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপর দিকে নিক্ষেপ করা হলো। ওকে, বুঝলাম। একজনে বললো স্যার বিচরণকাল তো 2b0/g হয়। এটা হয় যদি বস্তুটা খাড়াভাবে নিক্ষিপ্ত হয়, খাড়াভাবে। তুমি দেখো না, খাড়াভাবে নিক্ষেপ করলে থিটার মান কত? 90 ডিগ্রি। ওই এবার তুমি t = 2b0 sin θ0 sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, এটা চলে আসবে। মানে তুমি আমাদের যে কি বলে, আমাদের প্রাসের যে সমীকরণগুলো পড়ছো না, সেখানে থিটার মান 90 ডিগ্রি মানে কি, আমি খাড়াভাবে উপর দিকে নিক্ষেপ করলাম, ওইখানে বসায় দেখো সবগুলো আমাদের খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলা চলে আসবে, সেখানে আমি যাচ্ছি না। এবার আসো, বলা হলো
30 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো, বস্তুর বিচরণকাল কত। তো যেহেতু তুমি একটা স্তম্ভ থেকে নিক্ষেপ করছো, স্তম্ভটা 30 মিটার উঁচু, তাহলে তুমি বুঝতে পারতেছো বস্তুটা আমার বিচরণকাল কেমন হবে, এই যে দিক থেকে এরকম। এখন আমাকে এই সময়টা বের করতে হবে। কি কি দেওয়া আছে ভাই? বি নট দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, গিভেন ডেটা। ভাই থিটা নট দেওয়া আছে 30 ডিগ্রি। আমাকে বের করতে বলছে টি এর মান। এবার আসলে এইচ দেওয়া আছে কিনা, আছে, কিন্তু কথা হচ্ছে এইচটা আমাকে মাথায় রাখতে হবে। এইচ অলওয়েজ কি, এইচ মানে হচ্ছে যেখান থেকে নিক্ষেপ করলাম আর যেখানে থেকে পড়লো এই দুইটার মধ্যবর্তী লম্বালম্বী দূরত্ব, এটাই হচ্ছে আমার এইচ, এবং আমার এটাই দেওয়া আছে। মানে আসলে এখানে স্তম্ভের উচ্চতাটাই এইচ। তাহলে আমাদের এইচ সমান হচ্ছে 30 মিটার। তাহলে আমাদের এইচ, বি নট, থিটা নট, এখান থেকে টি বের করতে হবে। কোন ফর্মুলা? বুঝতেই পারতেছো, এইচ এর ফর্মুলা আমরা জানি, এইচ ইকুয়ালস টু বি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এবার আমার প্রশ্ন আসবে, চিহ্নের রীতি ইউজ করতে হবে। আসলে এখানে কি কি ভেক্টর আছে? এখানে একটা ভেক্টর আছে এইচ, আরেকটা ভেক্টর আছে বি নট সাইন থিটা নট, আরেকটা ভেক্টর আছে জি। তো আমি এখানে, আমার তো সবগুলোর দরকার না, আমার শুধু এই তিনটা দরকার এই সূত্রের জন্য। তাহলে আমরা দেখি এইচটা কোন দিকে। এখানে আদি অবস্থান, এখানে শেষ অবস্থান নিচে, এর মানে এইচ নিচের দিকে, জি তো নিচের দিকে আমি এমনিই জানি। আর বি নট সাইন থিটা নট কোন দিকে বুঝতেই পারতেছ। দেখি তোমরা কমেন্টে বলো তো, বি নট সাইন থিটা নট এখানে কোন দিকে? আদিবেগ যদি বি নট এটা হয়, বি নট সাইন থিটা নট কোন দিকে, উপর দিকে নাকি নিচের দিকে? দেখি তোমরা বলো। একজনে বললো এক্সামে চিত্র আঁকতে হবে কিনা। না, এক্সামে চিত্র আঁকার কোনো দরকার নাই, তবে তুমি চিত্র আঁকা ছাড়া ম্যাথগুলো করতে গেলে তোমার নিজের কাছে বেজার লাগবে। কারণ হচ্ছে আমরা চিত্র আঁকলে বুঝতে পারবো আসলে কোনটা ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো ওই জিনিসটা একটু মাথায় রাখবা। এক্সামে আলাদা করে চিত্র আঁকার কোনো প্রয়োজন নর্মালি পড়বে না, তবে আঁকলেও সমস্যা নেই। আঁকলে ভালো, না আঁকলে সমস্যা নেই। বি নট সাইন থিটা নট কোন দিকে? এক্স্যাক্টলি, সবার ঠিক আছে। বি নট সাইন থিটা নট হচ্ছে উপরের দিকে, তাহলে আমাদের উপরের দিকে। তাহলে বুঝতে পারতেছো এই দুইটা নিচের দিকে, এটা উপরের দিকে। তাহলে আমরা একটা কাজ করি, নিচের দিকটাকে পজিটিভ ধরি, নিচের দিকটাকে পজিটিভ ধরলে এটা পজিটিভ, নেগেটিভ কে বি নট সাইন থিটা নট। এর মানে হচ্ছে ফর্মুলা এরকম, এইচ ইকুয়ালস টু মাইনাস বি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, শেষ। অথবা তুমি যদি উল্টা ধরতা তখন আসতো মাইনাস এইচ ইকুয়ালস টু প্লাস বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, সেম কথা। আমার কথা তোমার ইচ্ছা, দোল্লা। এবার এইচ এর মান কত? এইচ এর মান 30 ইকুয়ালস টু মাইনাস বি নটের মান 20 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 30 ইকুয়ালস টু মাইনাস 20 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 20/2 মান হচ্ছে 10, তাহলে এখানে আসে 10t, আর এখানে 9.8কে 2 দ্বারা ভাগ করলে 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 4.9 টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 30। এখান থেকে এবার তোমার কি করতে হবে? দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণে আমাদের যে সূত্রটা, আমরা সেই সূত্রটা ব্যবহার করি। আমরা কি জানি? আমাদের এখান থেকে টি ইকুয়ালস টু মাইনাস বি মানে কি? এক্স এর সহগ, এক্স মানে এখানে টি, তাহলে টি এর সহগ হচ্ছে -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে -10 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে টি স্কোয়ারের সহগ 4.9 ইন্টু সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কত? -30 ডিভাইডেড বাই টোয়াইস এ, 2 ইন্টু এ মানে হচ্ছে টি স্কোয়ারের সহগটা 4.9। ক্যালকুলেশন করলে তুমি আনসার পাবা হচ্ছে, আমি এখানে দেখে বলে দিচ্ছি, একটা পাবা 3.7 আর একটা পাবা -1.7 সেকেন্ড। তো বুঝতেই পারতেছো তুমি এখান থেকে দুইটা আনসার পাবা, একটা 3.7 আর একটা হচ্ছে -1.7। তো আমার কথা হচ্ছে এখানে তো বিচরণকাল একটাই বের হবে, বুঝতেই পারতেছো। কিন্তু আমার কথা হচ্ছে আনসার একটা নেগেটিভ আছে, এই নেগেটিভ আনসার কি গ্রহণযোগ্য না? কেন? কারণ সময় ঋণাত্মক হইতে পারে না। সো তুমি শুধু ধনাত্মকটা নিবা, ধনাত্মকটা হচ্ছে 3.7 সেকেন্ড। দ্যাট মিনস দিস ইজ মাই বিচরণকাল, এটাই হচ্ছে আমাদের বিচরণকাল, অথবা আমাদের বলতে পারি টাইম ফ্লাইটটা আমরা বলতে পারি, আমাদের ফ্লাইট টাইমটা হচ্ছে এটাই। এই টাইমে আমাদের বস্তুটা এখান থেকে এখানে পড়ে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? অনিন্দ দেবনাথ, কোন দিকে ধনাত্মক ধরবো সেটা কি উল্লেখ করতে হবে? উল্লেখ করা না করা ব্যাপার না, তবে সবচেয়ে বেটার হয় উল্লেখ করা। যেমন তুমি এখানে বলতে পারো উপরের দিক, আমাদের উপরের দিকের নিচের দিককে ধনাত্মক ধরে পাই,
মানে এই সূত্রটা তুমি কোথায় পাইছো সেটা তোমাকে বুঝতে হবে না, ওই জন্য তুমি এখানে লিখতে পারো। সেটা হচ্ছে কি, নিচের দিককে ধনাত্মক ধরে পাই, নিচের দিককে ধনাত্মক ধরে পাই, ধনাত্মক ধরে পাই এইচ ইকুয়ালস টু মাইনাস বি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। ক্যালকুলেশন করে মিলে যাবে। আচ্ছা, আজকে ধ্রুবর প্রশ্ন হলো ডিরেক্ট তুমি সূত্র ইউজ করবা কিনা। হ্যাঁ অবশ্যই ডিরেক্ট করবা। এই যে তুমি বলেছো না নিচের দিকে ধনাত্মক ধরে পাই এই সিকুয়েন্সটা এত, শেষ, কিচ্ছু করা লাগবে না। তুমি এগুলো কিচ্ছু দেখানো লাগবে না, কিচ্ছু দেখানো লাগবে না। তুমি ডাইরেক্ট চিত্র আঁকা টাকা ছাড়া নিচের দিকে ধনাত্মক ধরে পাই এই সিকুয়েন্সটা এত দেওয়া আছে, আদি বেগ এত, আদি কোণ এত, উচ্চতা এত, সময় কত, বের করে ফেলো, আনসার, ফুল মার্কস পাবা, কোনো সমস্যা নেই। মনি আক্তার, কার্ভ দিকটা কাউন্ট করবো না। দেখো এখানে তো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আদি আর শেষ কাউন্ট করতে হবে। তুমি শুরু করছো এখান থেকে, শেষ করছো এখানে, সো এই দুইটা পয়েন্টের দিক ছাড়া অন্য কোনো দিক তোমার কাউন্ট করার প্রয়োজন নাই। তুমি শুধুমাত্র এই দুইটা পয়েন্টের দিকটা কাউন্ট করবা, শুধুমাত্র এই দুইটা পয়েন্টের দিকটাই আমরা কাউন্ট করবো, অন্য কোনো দিকে আমাদের কাউন্ট করার প্রয়োজন নাই। ওকে, এবার আসো প্রাসের লাস্ট টপিক্স, সেটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। এটা খুবই সোজা, অলরেডি আমরা করে ফেলছি। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস কি? যেমন মনে করো যেমন এতক্ষণ পর্যন্ত আমরা প্রাসগুলো দেখতেছিলাম কেমন, ভূমির সাথে তির্যকভাবে আমি নিক্ষেপ করলাম, সে উপরের দিকে উঠে এভাবে পড়লো। বাট এবার এরকম হইতে পারে না, কেউ একজন তার বাসার ছাদ থেকে কোনো একটা বস্তুকে এদিকে থ্রো করলো, আনুভূমিকভাবে থ্রো করলো। তো আনুভূমিকভাবে থ্রো করলে তো সে আর এভাবে যাইতেই থাকবে না, না, আনুভূমিকভাবে থ্রো করলে সে আস্তে 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 এদিকে পড়বে। এর মানে ভূমির সাথে 0 ডিগ্রি করে নিক্ষেপ করলো। তাহলে আমাদের কথা হচ্ছে এখানকার প্রাসটা কিন্তু তুমি ভূমি থেকে নিক্ষেপ করতে পারো, বাট এটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করি, কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমি নিক্ষেপ করতেছি। তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা প্রাসকে যদি আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত করি, কোন বরাবর? আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর, এর মানে আদি কোণটা হচ্ছে 0, আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে আনুভূমিক বরাবর নিক্ষেপ করলে এটাকে আমরা বলি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। এই বস্তুটাকে আমরা বলি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, এবং তার গতিপথটাকে বলা হয় আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ। তাহলে এটাকে আমরা বলি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, এবং তার গতিপথটাকে আমরা বলি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ। তার গতিপথটাকে আমরা কি বলি? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ। ওকে, দেন আমরা সামনের দিকে আগাই। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো,
মনে করো এখান থেকে তুমি কোনো একটা বস্তুকে এই বরাবর নিক্ষেপ করলা, আনুভূমিক বরাবর নিক্ষেপ করলা, কত বেগে নিক্ষেপ করলা? v0 আদিবেগে। সিম্পল। প্রাস মানে হচ্ছে তাকে আমার দুইটা অক্ষে চিন্তা করতে হবে, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। এটা আমার কি হয়, এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এখন আমার মনে করো এটা যখন এই পয়েন্টে আসে, ওই মুহূর্তে তার বেগটা হচ্ছে এটা v, তার আনুভূমিক বেগটাকে আমরা বলতে পারি vx, উলম্ব বেগটাকে আমরা বলতে পারি vy। তাহলে আমার এখান থেকে এখানে আসতে সময় লাগে হচ্ছে t। তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি x অক্ষ বরাবর আদিবেগ, x অক্ষ বরাবর আদিবেগ আগের বার ছিল v0 cos θ নট, এবার কিন্তু দেখো সম্পূর্ণ বেগটা x অক্ষ বরাবর v0। এবার যদি বলি y অক্ষ বরাবর আদিবেগ, যেহেতু সম্পূর্ণ বেগটা x অক্ষ বরাবর, সো y অক্ষ বরাবর তার বেগের উপাংশ হচ্ছে 0, কারণ আমরা আগেই বলছিলাম কোনো একটা ভেক্টরের ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো লম্ব উপাংশ থাকে না, ভেক্টরের মধ্যে বারবার বলছিলাম। তাহলে আমরা বলতে পারি এইদিকে শুরুতে কোনো কি নেই, এখান থেকে নিক্ষেপ করলাম, শুরুতে সম্পূর্ণ বেগ আনুভূমিক বরাবর, নিচের দিকে কোনো বেগ নাই। কিন্তু বস্তু যতই নিচের দিকে নামে অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে একটা বেগ প্রাপ্ত হয়, যাকে আমরা বলি vy। এখন এখান থেকে এখানে আসতে সময়টা লাগে t, সময় পর তার বেগটা বের করব। আবার আগের মতো প্রাস আনুভূমিকভাবে কীভাবে চলে, আনুভূমিকভাবে প্রাসের ত্বরণ হচ্ছে 0 আর নিচের দিকে প্রাসের ত্বরণ ay হচ্ছে g। এবার দিচ্ছি g, কেন? আমাদের এখানে তো বস্তু অনলি নিচের দিকে নামে, আগের বার দেখছিলাম কিছুক্ষণ বস্তু উপরে উঠে কিছুক্ষণ নিচে নামে, এখানে তো খালি নিচেই নামে, উপর দিকে উঠে চান্স নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ত্বরণ হচ্ছে g, তাই না? জি ভাই তাই। এখন আসো ভাইয়া, সিম্পল আমরা বলতে পারি কি, আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমরা এখানে নিচের দিকটাকে কি ধরলাম, নিচের দিকটাকে আমরা ধনাত্মক ধরতেছি। কোন দিকটাকে ভাইয়া? নিচের দিকটাকে। তো নিচের দিকটাকে আমরা ধনাত্মক ধরে পাই ay সমান হচ্ছে g, আর আনুভূমিকভাবে তো সমবেগে চলে, আনুভূমিকভাবে ত্বরণ 0, এর মানে বস্তু আমাদের সমবেগে চলে। আর উলম্বভাবে বস্তু কোন ত্বরণে চলে? সমত্বরণে চলে। তাহলে আনুভূমিকভাবে শেষ বেগ কত? সিম্পল আমরা বলতে পারি ভাইয়া vx ইকুয়ালস টু হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at, আদিবেগ কত? v0 প্লাস gt। এখন সরি gt কেন, আমাদের ত্বরণ হচ্ছে 0 ইন্টু t, এর মান হচ্ছে v0। তাহলে আমরা বলতে পারি vx ইকুয়ালস টু v0। তোমরা জানোই যে আমার আনুভূমিকভাবে প্রাস সমবেগে চলে, যার কারণে x অক্ষ বরাবর আগে বেগ যা ছিল এখনও তা আছে। এবার হচ্ছে vy, তো আমরা এখান থেকে বলতে পারি ভাই vy সমান s ইকুয়ালস, আমাদের v ইকুয়ালস টু u প্লাস at। y অক্ষ বরাবর আদিবেগ কত ছিল? এখন যেহেতু আমি y অক্ষের দিকে বেগ বের করতেছি, তাহলে y অক্ষ বরাবর আদিবেগ, y অক্ষ বরাবর আদিবেগ ছিল 0 প্লাস at, y অক্ষ বরাবর ত্বরণ কত? g ইন্টু t। এখান থেকে বলা যায় by ইকুয়ালস টু gt। তাহলে আমরা পাইলাম bx ইকুয়ালস টু v0, by ইকুয়ালস টু gt। আগে একটু বুঝছো কিনা বলো, একটু বুঝছো কিনা বলো, একটু বুঝছে কিনা বলো। মানে আমাদের প্রাসটাকে আমি আনুভূমিকভাবে নিক্ষেপ করলাম, আনুভূমিকভাবে যখন নিক্ষেপ করলাম, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে আনুভূমিক বেগটা হচ্ছে v0, এবং শুরুতে উলম্ব বরাবর কোনো বেগ নাই, সম্পূর্ণ বেগটা আনুভূমিক বরাবর, ওই কারণে x অক্ষ বরাবর আদিবেগ v0, y অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে 0। এরপর আমাদের t সময় পর x অক্ষ বরাবর বেগ হচ্ছে vx, y অক্ষ বরাবর বেগ হচ্ছে vy। এখান থেকে যদি আমরা এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে থিটা বের করা যায় কিভাবে? থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি ভাইয়া tan ইনভার্স by বাই bx। যদিও আমাদের লাগে না, তাও আমরা চাইলে বের করতে পারি, আমরা চাইলে বের করতে পারি। দেখো আমাদের ফর্মুলা কি, v ইকুয়ালস টু v0 প্লাস at, অথবা 19 এর মতো বলতে পারি v ইকুয়ালস টু u প্লাস at। তুমি যখন x অক্ষ বরাবর বের করবা সবগুলো x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর শেষ বেগ bx, x অক্ষ বরাবর আদিবেগ v0, x অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0 কারণ আনুভূমিকভাবে ত্বরণ 0, x অক্ষ বরাবর ত্বরণ 0 ইন্টু t। তাহলে আমার বের হলে এটা 0 হয়ে যায় v0, এর মানে bx ইকুয়ালস টু v0। y অক্ষ বরাবর
শেষ বেগ হচ্ছে ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ নাই মানে 0, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে জি সময় টি, বসাইলাম বি ওয়াই ইকুয়াল টু জিটি, শেষ। এবার আসো, এটা গেল বেগ। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হলো, ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হলো সেটা বের করতে পারি। এবার আসো ভাইয়া, এই প্রাসটা আমরা এখান থেকে নিক্ষেপ করলাম, সে বর্তমানে এখানে আছে। দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারি, আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলি, এই জিনিসগুলো মুছে ফেলি, তাহলে আমরা একটা কথা বলতে পারি না, এই প্রাসটা আসলে এক্স অক্ষ বরাবর, সে শুরুতে ছিল কোথায়, এখানে, তাহলে আমি কি বলতে পারি এক্স অক্ষ বরাবর এতটুকু সরে গেছে, জি ভাইয়া, আর ওয়াই অক্ষ বরাবর এতটুকু নিচে নেমে গেছে। তাহলে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কথা, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এক্স মানে হচ্ছে কতটুকু সামনে যাচ্ছে অলওয়েজ, ওয়াই মানে হচ্ছে সে যেহেতু অনলি নিচের দিকেই নামে, কতটুকু নিচের দিকে সরণ হচ্ছে সেটা হচ্ছে ওয়াই, কতটুকু নিচের দিকে সরণ হচ্ছে সেটা হচ্ছে ওয়াই। আই রিপিট এগেইন, কতটুকু নিচের দিকে সরণ হচ্ছে সেটা হচ্ছে ওয়াই। আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন, কতটুকু নিচের দিকে সরণ হচ্ছে সেটা হচ্ছে ওয়াই, কারণ সে উপর থেকে নিক্ষিপ্ত আস্তে আস্তে নিচে নামতেছে, যতই নিচে নামে সরণ বাড়তেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া সরণ বের করার ফর্মুলা কি, আমরা জানি এক্স অক্ষ বরাবর তো সমবেগে বেগে চলে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ এক্স ইকুয়ালস টু ব্যাগ কত, এক্স অক্ষ বরাবর ব্যাগ হচ্ছে বি নট ইন্টু টি, তাহলে এক্স ইকুয়ালস টু বি নট টি বের হয়ে গেল। এবার আসি ওয়াই, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ 0 প্লাস 0 ইন্টু টি, ইউটি 0 ইন্টু টি না দিলেও চলে, প্লাস হাফ এটি স্কোয়ার, ত্বরণের মান হচ্ছে কত এবার জি, তাহলে জি টি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। আগে বলো আমরা এই দুটো ইকুয়েশন বুঝছি কিনা, এক্স ইকুয়ালস টু বি নট টি আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এই দুটো বুঝছি কিনা বলো। এক্স ইকুয়ালস টু বি নট টি, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এটা বুঝছি কিনা বলো। এখানে ওয়াই মানে হচ্ছে কতটুকু নিচে নামলো, ওয়াই মানে হচ্ছে কতটুকু নিচে নামলো। আই রিপিট এগেন, তুমি এই সূত্রে যে ওয়াই ইউজ করবা সেটা হচ্ছে কতটুকু নিচে নামলো। যদি কখনো বলা হয় সে 30 মিটার উপরে, তাহলে তোমাকে ওই এটাই কাউন্ট করতে হবে, ওয়াইয়ের জায়গায় এটাই বসাইতে হবে, যোগ বিয়োগ করে যেভাবে হোক তোমাকে ওয়াইয়ের জায়গায় এটাই বসাইতে হবে। ওয়াই মিনস কতটুকু নিচে নামলো, এই জায়গায় তোমরা সবাই ভুল করো, এই জায়গায় তোমরা সবাই ভুল করো, ওই কারণে আমি কথাটা বারবার বলতেছি, ওয়াই মিনস কতটুকু নিচে নামলো, ওয়াই মানে কতটুকু নিচে নামলো, ওয়াই মানে কতটুকু নিচে নামলো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা আবার আগের মতো ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, তাহলে আমরা এক কথায় বলি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বেগ তো আমাদের বি নট থাকে, এই ক্ষেত্রে মানলাম আনুভূমিক বেগ সবসময় সমান, ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে আদিবেগ তো 0, তাহলে আমার এটা হচ্ছে জিটি। এরপর হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি নট টি, ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এখন হচ্ছে আবার আগের মতো, যদি আমরা এখান থেকে সময় বের করে ফেলি, টি ইকুয়ালস টু এক্স বাই বি নট, এই সময়টা এখানে বসানো যায়, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু হাফ জি ইন্টু এক্স বাই বি নট হোল স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে হাফ জি ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই বি নট স্কোয়ার। এটাই সুন্দর করে সাজিয়ে লেখা যায়, ওয়াই ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো আমার এই পুরোটা তো একটা কনস্ট্যান্ট, এই পুরোটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু আমরা এখানে একটা কনস্ট্যান্ট এ দিতে পারি ইন্টু এক্স স্কোয়ার, এবং এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ? পরাবৃত্ত। আর আমরা আগেই বলছিলাম প্রাসের গতিপথ পরাবৃত্ত। সো একইভাবে বলা যায় আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ কেমন? পরাবৃত্তাকার। এবং তোমরা পরীক্ষায় যে জিনিসটা মাথায় রাখবা, ভাইয়া ওয়াই বের করতে বলছে, ওয়াই বের করার সময় যদি আমার টি দেওয়া থাকে, টি দেওয়া থাকলে এই সূত্র ইউজ করব, আর যদি ওয়াই বের করার সময় এক্স দেওয়া থাকে তখন এই সূত্র ইউজ করব। তাহলে এই সূত্র ইউজ করে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু জি, আমাদের জি ডিভাইড বাই 2 বি নট স্কোয়ার
ইন্টু এক্স স্কোয়ার। এই সূত্র ইউজ করবো তখন যখন এক্স দেওয়া থাকে, হুবহু আগের মতো, হুবহু আগের মতো, হুবহু আগের মতো, খালি আমার চিহ্নটা চেঞ্জ হয়েছে কারণ এটা সবগুলো নিচের দিকে। আর আরেকটা হচ্ছে এখানে আমার ওই আদি ক্ষেত্রে কোনো কোণ নাই, থিটার মান হচ্ছে 0। আগে তো আমার থিটা নটের একটা মান ছিল, এখানে থিটা নটের কোনো মান নেই, থিটা নটের মান 0। এতটুকুই হচ্ছে আমার আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। শেষ। এটাই হচ্ছে আমার আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, যদি সবার ক্লিয়ার হয়। আচ্ছা, একজন প্রশ্ন করলো g/2 মিনিটসকে ধ্রুবক কেন? তুমি দেখো অভিকর্ষ ত্বরণের মান কনস্ট্যান্ট আর তুমি একটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করতেছ। যেমন একটা প্রাস দেখো না, তুমি এখান থেকে নিক্ষেপ করলা, তো এখান থেকে নিক্ষেপ করলা, তুমি যে আদিবেগে নিক্ষেপ করলা আদিবেগ কিন্তু একটাই, এটাকে শুরুরটা। আর এক্স আর ওয়াই এর মানটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়। যেমন তুমি যখন এখানে তখন হচ্ছে আমার এতটুকু এক্স এতটুকু ওয়াই, তুমি যখন এখানে তখন হচ্ছে এতটুকু এক্স এতটুকু ওয়াই। সো এক্স আর ওয়াইটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট আদিবেগটা কিন্তু শুরুতে যা ছিল তা, যার কারণে এটা পুরোটাকে আমরা ধ্রুবক চিন্তা করতে পারি। তো আমার তো মেইনলি সেটা আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে এই সূত্রটা আমরা বের করছি, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এটা যে পরাবৃত্তের সমীকরণ সেটা দেখানোর জন্য। এই পরাবৃত্ত যে কেমনে সেটা তোমরা বুঝবো হচ্ছে সেকেন্ড ইয়ারে গেলে। সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্সের 6 নম্বর অধ্যায় কনিক্স নামে একটা অধ্যায় আছে, সেখানে তুমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বিভিন্ন ধরনের কনসেপ্ট পাবা। ওইখানে যে তখন তুমি দেখলেই বুঝবা যে আসলে এটা পরাবৃত্তের সমীকরণ। এখন যা জেনে রাখো এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, কারণ ওই কনসেপ্ট ছাড়া তোমার বোঝানো সম্ভব না। ওকে, এবার ছোট্ট একটা ম্যাথ করলে আমাদের ক্লাস শেষ, না আজকের জন্য ক্লাস শেষ, কারণ আমাদের প্রাসের কনসেপ্ট শেষ। আনুভূমিকের একটা ম্যাথ করে, মানে এখন যেটা করে যে এটা করালাম এটা যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন, এটা বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 2015, যশোর বোর্ড 15। ভূমি থেকে 490 মিটার উপর দিয়ে সরল রেখা বরাবর 120 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে গতিশীল একটি বিমান থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো, একটি বস্তু ছেড়ে দেয়া হলো। এবার আসি এবার তোমাকে প্রশ্ন করা হলো বস্তুটি ভূমি স্পর্শ করতে কত সময় লাগে? এবং আরেকটা প্রশ্ন হলো অনুভূমিক বরাবর বা আনুভূমিক বরাবর বস্তু কত দূরত্ব অতিক্রম করে? ওকে, তাহলে আমরা প্রশ্নটা একটু খেয়াল করি। বলা হলো ভূমি থেকে 490 মিটার উপর দিয়ে, ওকে 490 মিটার উপর দিয়ে, তাহলে আমাদের এটা মনে করো ভূমি, তার থেকে
এতটুকু মনে করো 490 মিটার, 490 মিটার। 790 মিটার উপর দিয়ে সরল রেখা বরাবর 120 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বিমান থেকে, তাহলে আনুভূমিকের সাথে সরল রেখা বরাবর কত বেগে গতিশীল? 120 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বিমান থেকে, মানে একটা বিমান এদিকে এত বেগে গতিশীল, বিমান থেকে একটা বস্তু ছেড়ে দিল। সিম্পল কথা হচ্ছে, বিমান যদি আনুভূমিকভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকে, কোনো একটা বিমান যদি আনুভূমিকভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকে, কোনো বিমান যদি 120 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গতিশীল থাকে, বিমানের মধ্যে যে বস্তুটা ছিল সে নিশ্চয়ই এত বেগে গতিশীল ছিল। এক্স্যাক্টলি, কারণ বস্তু তো বিমানেই ছিল। যখন বস্তুটাকে এই পয়েন্টে এসে মনে করো বস্তুটাকে ছেড়ে দিল, বস্তুটাকে ছেড়ে দিলে কি হবে? বস্তুটা আয়সা ভূমিতে পড়বে। এখন তোমাকে প্রশ্ন করা হলো, এই বস্তুটা ভূমিতে আয়সা পড়তে কতক্ষণ সময় লাগে এবং আনুভূমিকভাবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। দ্যাট মিনস এই এক্স এর মান তোমাকে বের করতে বললো। তাহলে তোমার টি ইকুয়ালস টু হোয়াট, এক্স ইকুয়ালস টু হোয়াট। প্রশ্নটা বুঝছি কিনা বলো, প্রশ্নটা বুঝছি কিনা বলো। একজন বললো বিমান থেকে জিনিস পালাইয়া দে, প্রশ্ন তৈরি করার জন্য সবকিছুই সম্ভব। প্রশ্নটা বুঝছি কিনা বলো, তারপর আমরা সলভ করবো। সলভ ইজি। আর আরেকটা কথা বলে রাখি, আণবিক বা নিক্ষিপ্ত প্লাসটা তুমি আমার কনসেপ্টে পড়বা। তমন স্যারের বইতে চিহ্নটা উল্টা দিকে ধরছে, যার কারণে অনেকের কাছে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। যে কোনোভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে আমি সবচেয়ে ইজি ওয়েতে করাচ্ছি, যাতে করে তোমাদের পরীক্ষা প্রবলেম না হয়। ওই কারণে খুব সুন্দর করে নোট করে রাখবা। ইভেন এই ম্যাথটাও তুমি দেখবে বইতে তোমার কাছে এলোমেলো লাগবে, বাট আমি এখন করলে 2 লাইনে মিলে যাবে। তাহলে কথা হলো এটাই, বিমান থেকে বস্তু ফেলে দিছে, মানে বস্তু আমাদের বস্তু বিমানের ব্যাগেই ছিল। তাহলে এক কথায় আমরা বলতে পারি, বিমানের কথা বাদ দাও, বস্তুর আদিবেগ বিনট ছিল এত, আনুভূমিকের সাথে এত ডিগ্রি আমাদের আনুভূমিক বরাবর গতিশীল ছিল। এই বস্তুটা আস্তে 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 এসে ভূমিতে পড়ে গেল। বস্তুটা কতটুকু উপরে ছিল? 490 মিটার উপরে। তাহলে বলো তো, সিম্পল কথা, বস্তু এখান থেকে ছেড়ে দিলাম, পড়তে পড়তে এখানে পড়লো, ভূমিতে পড়লো। তাহলে উপর থেকে যতটুকু নিচে নামলো, এই কতটুকু নিচে নামছে? 490 মিটার নিচে নামছে। সো আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু 490 মিটার। অবশ্যই বলতে পারি। তাহলে আমাদের ওয়াই ইকুয়ালস টু 490 মিটার বলাই যায়। ওয়াই ইকুয়ালস টু 490 মিটার বলা যায়, কারণ ওয়াই আমরা কি বলছিলাম? কতটুকু নিচে নামে। ও কিন্তু এখান থেকে ভূমিতে পড়ছে, তো ভূমি থেকে যেহেতু সে 90 মিটার উপরে ছিল, দ্যাট মিনস সে 90 মিটার নিচে নামছে। দেখো, এটা কিন্তু 490 মিটার দেওয়া আছে, ওই কারণে 490 মিটার হয়েছে এরকম না। যেহেতু আমার উপর থেকে সে 490 মিটার নিচে নামছে, আমি হিসেব করতেছি এটা কতটুকু নামলো 490 মিটার। আর আমরা লিখবো, আমরা নিচের দিককে ধনাত্মক ধরে, কারণ আমরা নিচের দিককে ধনাত্মক ধরে কাজ করব। তাহলে সিম্পল আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু, আদিবেগ শূন্য না, ওয়াই ইকুয়ালস টু আমরা জানি হাফ জিটি স্কোয়ার। আমরা জানি ওয়াই ইকুয়ালস টু কত? হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া টি স্কোয়ার ইকুয়ালস টু 2y ডিভাইড বাই জি। তাহলে এখান থেকে বলা যায় ভাইয়া টি ইকুয়ালস টু √2y ডিভাইড বাই জি। এখন তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, ওয়াই এর মান হচ্ছে 490, ওয়াই এর মান হচ্ছে 490, জি এর মান হচ্ছে 9.8। তুমি ক্যালকুলেশন করে দেখো, আনসার পেয়ে যাবা। তাহলে সিম্পল আমরা শিখছি ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এই টি মানে কি? ওয়াই পরিমাণ নিচে নামতে কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে টি। তাহলে ওয়াই পরিমাণ নিচে নামতে সময় লাগে টি। ওয়াই এর মান 490 আমি পেয়েছি, সেখান থেকে ক্যালকুলেশন করে টি এর মান বের করেছি, শেষ। এবার আসো, তোমাকে বললো এক্স এর মান কত, তো এক্স এর ফর্মুলা তোমরা শিখছোই ভাই, এক্স ইকুয়ালস টু কত? বি নট টি, শেষ। এক্স ইকুয়ালস টু বি নট টি, এক্স ইকুয়ালস টু বি নট টি। তো বি নট কত? বি নট হচ্ছে 120। টি এর মান একটু আগে বের করছি, তুমি এখানে বের করলে পাবা টি এর মান 10 সেকেন্ড। তাহলে আমাদের 10 মানে হচ্ছে 1200 মিটার, শেষ। তোমার বই যে কি হাবিজাবি করছে, তোমার কাছে বিরক্ত লাগবে, মানে অন্যভাবে করছে, বাট তোমার কাছে বিরক্ত লাগবে, এর থেকে বেটার এটা। আমরা ডাইরেক্ট সূত্র মুখস্থ করে ফেলবো। আমাদের আদিবেগ হচ্ছে বি নট, 120 মিটার পার সেকেন্ড, আর সময় হচ্ছে 10 সেকেন্ড। আর ওয়াই যখন বের করতেছি, ওয়াই তো হচ্ছে আমার উলম্ব ক্ষেত্রে
উলম্ব বরাবর আদিবেগ তো শূন্য, তো উলম্ব বরাবর আদিবেগ শূন্য হলে 0 ইন্টু টি, আমরা তো এত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা একটু আগে শিখিয়ে দিছি এক্স ইকুয়ালস টু বি নট টি ফর্মুলা, ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার ফর্মুলা, শেষ। এখান থেকে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। হ্যাঁ অঙ্ক শেষ, অঙ্ক শেষ, একটু কি অঙ্ক শেষ। ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, ওয়াইও দেওয়া আছে, জিও দেওয়া আছে, টি বের করছি। আর এক্স ইকুয়ালস টু বি নট টি, বি নট দেওয়া আছে, টি একটু আগে বের করছি, শেষ। এক্সও বের করা শেষ। বলো একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমাদের ক্লাস শেষ। আচ্ছা একটা কথা বলি, আমরা প্রাসের কনসেপ্ট পুরো শেষ করে ফেলছি। যত ধরনের ম্যাথে তোমার আসতে পারে সব ধরনের ম্যাথের কনসেপ্ট আমাদের শেষ, এমন না যে আমরা সব ধরনের ম্যাথ করাইছি। তো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে প্রাস রিলেটেড যত প্রশ্ন আছে, যত সৃজনশীল আছে, মানে বোর্ডে আছে, এরকম বোর্ডে আছে, বিভিন্ন বইতে আছে, তোমরা সবগুলো সলভ করা শুরু করবা। সলভ করে তুমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করো, কারণ আমাদের লাস্টে সলভ ক্লাস আছে। আমরা নেক্সট ক্লাস থেকে যে কাজটা করবো, আমাদের এর পরের টপিক্স কৌণিক গতি, কৌণিক গতি ঢুকে যাবো, সেখানে সেটা নতুন একটা টপিক্স, এখানকার কোনো কিছু সেখানে দরকার নেই, নতুন একটা টপিক্স। ওই কৌণিক গতি আমরা পড়তে যাব। এই কৌণিক গতি পড়াইতে আমার মনে হয় 2টা ক্লাসের মতো লাগবে। সেই কৌণিক গতি পড়াইতে তোমার কি করতে হবে, প্রাসের যতগুলো ম্যাথ তোমার ক্লিয়ার করে ফেলতে হবে। সেখানে যেসব জায়গায় প্রবলেম পাবা সেগুলো নিয়েই হবে আমার কি এক্সট্রা ক্লাস। কারণ এই অধ্যায়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনো কনসেপ্ট যদি থাকে সেটা হচ্ছে প্রাস, এবং বোর্ডের সৃজনশীল যদি আসে 90% টাইমস প্রাস থেকে আসে। তো আশা করি একজনের মধ্যে বই থেকে উল্টাপাল্টা করছে, বইতে উল্টাপাল্টা কনসেপ্ট ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে যেমন আমি এখানে নিচে আমি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে নিচের দিকটাকে ধনাত্মক ধরে করছি না, তারা নিচের দিকটাকে ঋণাত্মক ধরে করছে, যার কারণে আমার যে চিহ্নগুলো প্লাস আসছে তাদের চিহ্নগুলো মাইনাস, আমার যেগুলো মাইনাস তাদের সেগুলো প্লাস, কিন্তু লিটারেলি ফাইনাল আনসার তাদেরও সেম আমারও সেম, কোনো সমস্যা নেই। তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। ইভেন আমরা লাস্ট যে ফর্মুলাটা বের করছিলাম না, ওয়াই ইকুয়ালস টু আমাদের এই যে এত ইন্টু এক্স স্কোয়ার, তপন স্যারের বইতে দেখবে এখানে একটা মাইনাস আসছে। কেন মাইনাস আসছে? কারণ ওনারা তো নিচের দিকটাকে ধনাত্মক ধরে নেই, তো আমার ওয়াই তো নিচের দিকে, যার কারণে ওনাদের নেগেটিভ আসছে। সো ওইটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই, তুমি যেভাবে করা হবে। তো আমাদের তবে কথাটা স্পষ্ট করে লিখতে হবে, নিচের দিককে ধনাত্মক ধরে, ওনারা নিচের দিকটি ঋণাত্মক ধরে করছে, যেভাবেই করো আনসার মিলবে। আমি তো বারবার একটা কথাই বলি, দিক তোমার উপর ডিপেন্ড করতেছে, তবে তোমার মাথাটা ঠিক থাকতে হবে। যদি তোমার মাথাটা থাকে ঠিক, আমাদের এখানে যে দিকটাই ধরো সেই দিকটাই আসলে ঠিক, কোনো সমস্যা নেই, মাথা ঠিক থাকলে হবে। মানে আমি ইজি ওয়েতে করাইছি, হুদেই ঝামেলা করা কী দরকার, হুদেই চিহ্ন আনার কী দরকার, কোনো দরকার নাই তো। কিন্তু ম্যাথ করো, উনি মাইনাস দিয়ে করছে, আমি প্লাস দিয়ে করছি, আনসার সেম আছে, ব্যাপার না, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। ওকে, আজকে তাহলে ক্লাস এতটুকু। আমরা খুব ইজিলি পড়ানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, প্রাসের অনেকগুলো ম্যাথ পাবা, একটু জটিল ম্যাথ আছে যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে। আমি চাচ্ছি তোমাদের প্রবলেম হোক, তারপর আমি সলভ করে দিব, সেটা হচ্ছে সলভ ক্লাসে। আর আগামী ক্লাস থেকে নতুন টপিক। যারা প্রাসের ক্লাসগুলো কিন্তু যারা করতেছে তারা কিন্তু সিরিয়ালি করতে হবে। যেমন প্রাসের 3টা ক্লাস নিলাম, 3টা সিরিয়ালি না করলে কেউ বুঝবে না। যেমন আজকের ক্লাস অনেকেই করতে পারে নাই, কেন? কারণ আগের ক্লাসগুলো তাদের মিস গেছে, তারা আগের ক্লাসগুলো করে তারপর আজকের ক্লাস করতে হবে। কিন্তু নেক্সট ক্লাস যে কেউ অ্যাটেন্ড করতে পারবে, কারণ ওটা সম্পূর্ণ নতুন একটা টপিকস। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।